রাতের ঘুটঘুটে অন্ধকার, চারদিকে শুনশান নীরবতা। ঠিক এমন একটি মুহূর্তকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক সীমান্তের জিরো লাইনের এক ভয়ঙ্কর এবং বেআইনি ছক কষছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাদের লক্ষ্য ছিল রাতের আধারে কিছু অসহায় নারী, পুরুষ এবং শিশুকে জোরপূর্বক বাংলাদেশের ভূখণ্ডে ঠেলে দেওয়া, যাকে আন্তর্জাতিক পরিভাষায় বলা হয় পুশ ইন। কিন্তু তাদের সেই নোংরা ছক এবং চক্রান্তকে আক্ষরিক অর্থেই মাটিতে মিশিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবির করা প্রতিরোধের মুখে বিএসএফ তাদের এই অবৈধ কাজে চরমভাবে ব্যর্থ হয়েছে। তবে ঘটনাটি কেবল সীমান্তের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। এই ঘটনার পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে রীতিমতো বিশাল এক ভূমিকম্পের সৃষ্টি হয়েছে। ভারতের এই দাদাগিরি এবং অবৈধ পুশ ইনের বিরুদ্ধে এবার সবচেয়ে জোরালো এবং কড়া ভাষায় গর্জে উঠেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তারা ভারতকে স্পষ্ট ভাষায় সতর্ক করে দিয়েছে যে আর একটাও পুশ ইন হলে পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। আজকের এই বিশেষ আয়োজনে আমরা বিশ্লেষণ করব বেনাপোল সীমান্তের এই রুদ্ধশ্বাস ঘটনা এবং জামায়াতে ইসলামী হঠাৎ করেই ভারতকে কি এমন বলে বসল এবং এর প্রেক্ষিতে কি ঘটতে যাচ্ছে গত 48 ঘন্টায়। দর্শক, ঘটনার সূত্রপাত গত 31 মে রোববার দিবাগত রাতে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের উত্তরে অবস্থিত সাদিপুর খড়ের মাঠ সীমান্ত এলাকায় অত্যন্ত সুকৌশলে একটি পুশ ইন চেষ্টা চালায় বিএসএফ। কিন্তু বাংলাদেশের বিজিবি অত্যন্ত কঠোর এবং আপোষহীন অবস্থানের কারণে বিএসএফ এর সেই অপচেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছিল। তবে অত্যন্ত অমানবিক বিষয় হলো এই বিএসএফ এর তাড়া খেয়ে বর্তমানে নারী ও শিশুসহ 8 থেকে 10 জন ভারতীয় নাগরিক এবং ভারত বাংলাদেশ সীমান্তের শূন্য রেখায় এক চরম মানবেতর অবস্থায় দিন কাটছে। এই ঘটনার পরপরই বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পারওয়ার অত্যন্ত কড়া ভাষায় একটি বিবৃতি দিয়েছেন। তিনি বিএসএফ এবং ভারতীয় কর্তৃপক্ষের এই নগ্ন পুশ ইন নীতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তার এই বিবৃতিটি ছিল ভারতের প্রতি এক সরাসরি এবং প্রচ্ছন্ন রাজনৈতিক হুঁশিয়ারি। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন, কোনো নাগরিকের পরিচয় শনাক্ত না করে এবং কূটনৈতিক চ্যানেলের সমস্যার সমাধান না করে রাতের আধারে জোরপূর্বক ভারতের ভেতরে মানুষ ঠেলে দেওয়ার এই ভারতীয় নীতি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এই ধরনের অপচেষ্টা সীমান্তকে কেবল অস্থিতিশীলই করবে না, বরং দেশের জাতীয় নিরাপত্তাকে এক চরম হুমকির মুখে ফেলে দেবে। অবিলম্বে শূন্য রেখায় থাকা নাগরিকদের ফিরিয়ে নিতে এবং ভবিষ্যতে এমন ধৃষ্টতা না দেখানোর জন্য তিনি ভারতীয় কর্তৃপক্ষের প্রতি কড়া আহ্বান জানিয়েছেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, হঠাৎ করে কেন ভারত এই পুশ ইন খেলায় মেতে উঠল? এর পেছনের কারণটি খুঁজলে আমাদের তাকাতে হবে পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে। সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেখানে কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপি সরকার গঠন করেছে। ক্ষমতায় আসার পর থেকেই তারা তাদের উগ্র রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছে। বিশেষ করে রাজ্যের বাংলাভাষী মুসলিমদের উপর বাংলাদেশি অনুপ্রবেশকারী ট্যাগ দিয়ে তাদের জোরপূর্বক দেশ ছাড়া করার এক ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট বা মাস্টার প্ল্যান হাতে নিয়েছে এই নতুন সরকার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সীমান্তের এই পুশ ইন কোনো বিচ্ছিন্ন ঘটনা। বিএসএফ মূলত সেই রাজনৈতিক নির্দেশনারই বাস্তব প্রয়োগ করছে সীমান্তের জিরো লাইনে। ভারতের এই পুশ ইন নীতি কেবল অমানবিকই নয়, এটি আন্তর্জাতিক আইনের এক চরম এবং নির্লজ্জ লঙ্ঘন। আন্তর্জাতিক মানবাধিকার আইন, জাতিসংঘের বিভিন্ন সনদ এবং 1951 সালের রিফিউজি কনভেনশন অনুযায়ী কোনো রাষ্ট্রই জোরপূর্বক কোনো মানুষকে অন্য একটি স্বাধীন রাষ্ট্রের সীমানায় পুশ ইন করতে পারে না। যদি কোনো ব্যক্তির নাগরিকত্ব নিয়ে সন্দেহ থাকে, তবে দুই দেশের মধ্যে কনসুলার অ্যাক্সেস বা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তাদের পরিচয় যাচাই বাছাই করতে হয়। পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে বন্দুকের মুখে ঠেলে দেওয়া আন্তর্জাতিক আইনে সরাসরি অ্যাক্ট অফ অ্যাগ্রেশন বা আগ্রাসন হিসেবে গণ্য হবে। ভারত মুখে সবসময় বন্ধুত্বের কথা বললেও সীমান্তে এসে প্রতিনিয়ত এই আন্তর্জাতিক আইনগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। জামায়াতে ইসলামী মূলত ভারতের এই আইনি এবং নৈতিক স্থলনের জায়গাটিতেই সবচেয়ে বড় একটি আঘাত করেছে। তারা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে যে ভারত কিভাবে মানবাধিকার এবং আন্তর্জাতিক রীতিনীতিকে পদদলিত করছে।
মিয়া গোলাম পারওয়ারের এই বিবৃতি প্রমাণ করে যে বাংলাদেশ জামায়াতে ইসলামী এখন কেবল অভ্যন্তরীণ রাজনীতিতেই সীমাবদ্ধ নেই, তারা ভূ রাজনীতি এবং আন্তর্জাতিক কূটনীতির মাঠেও অত্যন্ত শক্তিশালী খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়েছে। জামাত প্রমাণ করতে চাইছে যে দেশের সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার প্রশ্নে তারা যে কোনো পরাশক্তির চোখে চোখ রেখে কথা বলতে প্রস্তুত। ভারতের এই পুশ ইনের বিরুদ্ধে যখন অনেক বড় বড় রাজনৈতিক দল পুরোপুরি নিশ্চুপ, তখন জামাত সবার আগে গর্জে উঠেছে। তারা অত্যন্ত সাহসিকতার সাথে বিজিবিকে তাদের দেশপ্রেমিক এবং দায়িত্বশীল ভূমিকার জন্য ধন্যবাদও জানিয়েছে। এটি মূলত দেশের সামরিক এবং আধা সামরিক বাহিনীর প্রতি জামাতের এক ধরনের প্রচ্ছন্ন সমর্থন। একই সাথে তারা বর্তমান সরকারের চরম দুর্বল পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করেছেন। জামায়াতের দাবি, কূটনৈতিক চ্যানেলে ভারতীয় বাহিনীর এই পুশ ইন চেষ্টায় কড়া প্রতিবাদ না করাটা বর্তমান সরকারের এক বিশাল কূটনৈতিক ব্যর্থতা। জামাত দেশবাসীকে এই একটি বার্তা অত্যন্ত সফলভাবে দিতে পেরেছে যে সরকার যদি ভারতের কাছে নতজানু হয়েও থাকে, জামায়াতে ইসলামী দেশের 1 ইঞ্চি মাটিও কাউকে ছিনিমিনি খেলতে দেবে না। বাংলাদেশের প্রেক্ষাপটে এই পুশ ইন ইস্যুটি কতটা ভয়াবহ তা একটু গভীরভাবে চিন্তা করলেই বোঝা যায়। দর্শক, বাংলাদেশ ইতিমধ্যেই লাখ লাখ রোহিঙ্গার এক বিশাল বোঝা বহন করছে, যা দেশের অর্থনীতি এবং সামাজিক নিরাপত্তার উপর এক বিশাল চাপ সৃষ্টি করেছে। এর উপর যদি ভারত এখন তাদের রাজ্যের মানুষদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়া শুরু করে, তবে তা বাংলাদেশের জন্য এক বিশাল মানবিক এবং আর্থিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে। এই পুশ ইন হওয়া মানুষের মধ্যে কারা সন্ত্রাসী, কারা চোরাকারবারি বা কারা ভারতের গুপ্তচর তা যাচাই করার কোনো উপায় থাকে না। ফলে এটি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্যও বিশাল একটি হুমকি হয়ে দাঁড়ায়। জামায়াতে ইসলামী এই চরম বিপত্তি অত্যন্ত স্পষ্টভাবে অনুধাবন করতে পেরেছে বলেই তারা শুরুতেই এত কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, ভারত কি জামায়াতে ইসলামীর এই কড়া হুঁশিয়ারিকে আমলে নেবে? আর বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে আপনার মতামত কি? বাংলাদেশ এই ধরনের পররাষ্ট্রনীতি নিয়ে কি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বলে আপনার মনে হয়, নাকি ৭২-এর রচিত এই পররাষ্ট্রনীতি মাথা নত করার পররাষ্ট্রনীতি? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আমি বলছি দেশ সংগঠন হিসেবে আমার কাজ হলো কি বলতে কথা বলছি, একদম মুখ সামনে কথা বলতে। তুমি কে? তুমি সীমান্তে কে? তুমি কে এখানে? এখানে দেশের কথা বলবে, বিজেপি কথা বলবে। তুমি কথা বলবে কেন? আমাদের জমি তো কি হইছে? তুমি কে? আপনি বলছেন না ফালতু কথা, আপনি কথা বলবেন দেশে। তুমি কে এখানে? তুমি কে? না কেন তুমি এই কথা বলো কেন? যে তুমি কে? তুমি কে মানে তুমি কে? এটা বলো। হ্যাঁ, লাইন তো আপনি বলবো। আপনি অবশ্যই যে কার কে